আজকে এই ভিডিওটিতে অধঃক্ষেপণ সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমে অধঃক্ষেপণ কাকে বলে সেটি জেনে নেব। অধঃক্ষেপণের সংজ্ঞায় যেটি বলা হয় যে পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফ কণা তরল অথবা কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে নেমে আসলে তাকে অধঃক্ষেপণ বলে। অর্থাৎ আমাদের এই যে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যে জলভাগ রয়েছে, সেই জলভাগ থেকে যে জলীয় বাষ্প তৈরি হয়, সেই জলীয় বাষ্প যখন ঊর্ধ্বাকাশে যায়, তখন সেগুলো ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। আর সেই জলকণা থেকে মেঘ তৈরি হয় এবং পরবর্তীকালে সেই সেই মেঘ থেকে জলকণা বা বরফ কণাগুলো কঠিন বা তরল অবস্থাতে ভূপৃষ্ঠেতে পড়ে। মানে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়। তো যেটাকে অধঃক্ষেপণ বলা হয়ে থাকে। আর এই অধঃক্ষেপণের সবথেকে কমন যে উদাহরণটা সেটা হচ্ছে বৃষ্টিপাত আর তুষারপাত। এটা সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। তো বৃষ্টিপাত হচ্ছে অধঃক্ষেপণের সবথেকে কমন যে উদাহরণ সেইটা। অর্থাৎ আকাশ থেকে বা মেঘ থেকে যে বৃষ্টির জল বা জলকণা যে ঝরে পড়ে সেটাই হচ্ছে অধঃক্ষেপণের একটি অন্যতম রূপ। এরপরেতে আমরা জানবো যে এই অধঃক্ষেপণের যে পদ্ধতিটা, অর্থাৎ কিভাবে এই অধঃক্ষেপণটাই হয়ে থাকে। প্রথমত দেখো, এই অধঃক্ষেপণের যে পদ্ধতি খুব সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে এই যে অধঃক্ষেপণ যেটা হয় সেটা হচ্ছে সবার প্রথমে যে বাষ্পীভবন হয়, অর্থাৎ সাগর, হ্রদ বা অন্যান্য জলাশয় থেকে সূর্যের তাপে জল বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলেতে উঠে যায়। তো এটা আমরা জানি প্রত্যেকেই যে আমাদের যে জলভাগ রয়েছে সেই জলভাগ থেকে দিনের বেলায় সূর্যের তাপেতে জল বাষ্পীভূত হয়। ঠিক যেমন একটা পাত্রেতে জল নিয়ে আমরা যদি সেই পাত্রটির জল গরম করি, তাহলে সেখান থেকে যে সাদা যে ধোঁয়াটা ওঠে সেটাই হচ্ছে জলীয় বাষ্প। তো আমাদের পৃথিবীর যে জলভাগ রয়েছে সেই জলভাগ থেকে ঠিক এরকমভাবেই সূর্যের তাপে দিনের বেলাতে জল বাষ্পীভূত হয় এবং জলীয় বাষ্প হালকা হওয়ার কারণেতে সেটাই আস্তে আস্তে ঊর্ধ্বাকাশে উঠতে থাকে, মানে বায়ুমণ্ডলের আরো উপরের দিকে উঠে যেতে থাকে। তো সবার প্রথমেতে বাষ্পীভবন এই ঘটনাটি ঘটে। এর পরেতে যেটা হয় সেটা হচ্ছে যেই ঘনীভবন বা কনডেনসেশন হয়। এই যে বাষ্প যখন উপরে ওঠে তখন ঠান্ডা হয় এবং ছোট ছোট জলকণাতে পরিণত হয়। তো যেটাকে ঘনীভবন বলে। অর্থাৎ আমরা জানি যে এই যে জলীয় বাষ্প যখন বিন্দু বিন্দু জলকণাতে পরিণত হয়, অর্থাৎ শীতলতার সংস্পর্শে যখন বিন্দু বিন্দু জলকণায় পরিণত হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে ঘনীভবন। মানে জলীয় বাষ্পের ছোট ছোট জলকণায় পরিণত হওয়াকেই ঘনীভবন বলে, মানে পদ্ধতিটিকে ঘনীভবন বলে। তো জলীয় বাষ্প যেটা মানে জলভাগ থেকে ঊর্ধ্বাকাশে উঠে গেল, সেটা উপরের ঠান্ডা বায়ুমণ্ডলের সংস্পর্শেতে এসে সেটি ঘনীভবন প্রক্রিয়াতে ছোট ছোট জলকণাতে পরিণত হয় বা বরফ কণাতে পরিণত হয় এবং সেইখান থেকেই মেঘ তৈরি হয়। মেঘ হচ্ছে ছোট ছোট, মানে অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার হচ্ছে সমষ্টি। জলকণা বা অতি শীতল যে মেঘ হয় সেটাই ছোট ছোট বরফ কণার সমষ্টি হচ্ছে এই মেঘ। তো তারপরে দেখো, এই ঘনীভবনের পরেতে যেটা হয় সেটা হচ্ছে কি না, এই মেঘ গঠন হয়, অর্থাৎ ক্লাউড ফরমেশনটা হয়। অর্থাৎ এই জলকণা বা বরফের স্ফটিক দিয়ে যে মেঘ তৈরি হয়, অর্থাৎ আর এই মেঘের মধ্যে যে জলকণাগুলো দেখো দেখো এই যে এইগুলো যখন বড় এবং ভারী হয়ে যায় তখন এগুলো বাতাসে ভাসতে পারে না। অর্থাৎ মেঘের মধ্যে জলকণার পরিমাণ যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন মেঘ অনেক ভারী হয়ে যেতে থাকে এবং তখনই মাধ্যাকর্ষণের ফলেতে সেই জলকণাগুলো মেঘ থেকে ঝরে ভূপৃষ্ঠে পতিত হয়। অর্থাৎ তারপরের যে পদ্ধতি যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে পৃথিবীতে পড়া, মানে তো ভূপৃষ্ঠেতে পড়া। অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির কারণেতে এই জলকণা বা বরফের স্ফটিকগুলো মানে নিচের দিকে পড়ে, যেটা বৃষ্টিপাত বা তুষারপাত নামে পরিচিত। উষ্ণ অঞ্চল যেখানেতে ভূপৃষ্ঠ উষ্ণ থাকে, মূলত আমাদের এইখানেতে তো যখন উষ্ণ থাকে তখন সেই জলকণাগুলো তরল অবস্থাতে পড়ে, বৃষ্টিপাত হিসেবেতে পড়ে। কিন্তু যেখানেতে ভূপৃষ্ঠ খুব ঠান্ডা, শীতল, তো সেখানেতে কি হয়, বৃষ্টি হিসেবে পড়ে না, সেখানেতে তুষারপাত হিসেবেতে পড়ে। তো ভূপৃষ্ঠের যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রার উপরেতে নির্ভর করে যে জলটি তরল অবস্থায় পড়বে নাকি বরফ অর্থাৎ কঠিন অবস্থায় তুষার রূপে পড়বে। তো এই পদ্ধতির মাধ্যমেতে একদম সাধারণভাবেতে কিন্তু সাধারণ এই এই উম কত পদ্ধতির মাধ্যমেতে মানে অধঃক্ষেপণ এইটা হয়ে থাকে। এরপরেতে দেখো এখানেতে একটা ছবি রয়েছে এবং এই ছবিটির সাহায্যে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কিভাবে এই অধঃক্ষেপণ প্রক্রিয়াটি ঘটে। দেখো সবার প্রথমে এই যে জলভাগ রয়েছে, এই জলভাগ থেকে জল বাষ্পীভূত হচ্ছে সূর্যের তাপে। সেই বাষ্প হচ্ছে কি হচ্ছে না ঊর্ধ্বাকাশে উঠে যাচ্ছে
এই অ্যারোগুলো দিয়ে দেখাচ্ছে, দেখো লাল রঙের যে অ্যারোগুলো রয়েছে, সেখানেতে শীতলতার সংস্পর্শে কি হচ্ছে ঘনীভবন হয়ে যাচ্ছে এবং মেঘ সৃষ্টি করছে ঘনীভবন হয়ে, এবং মেঘের মধ্যে জলকণার পরিমাণ যখন আস্তে, আস্তে বাড়তে থাকছে, কারণ তখন কি হচ্ছে মাধ্যাকর্ষণের টানেতে বৃষ্টিপাত হিসেবেতে আবার ভূপৃষ্ঠেতে ঝরে পড়ছে এবং সেই ভূপৃষ্ঠ থেকে সেই জল গড়িয়ে আবার হচ্ছে এই জলাশয়গুলোতে আ জমা হচ্ছে, আবার পুনরায় বাষ্পীভবন হচ্ছে, আবারও মেঘ সৃষ্টি হচ্ছে, আবারও বৃষ্টিপাত হচ্ছে। অর্থাৎ এটা একটা চক্র, যে চক্রাকারে এই ঘটনাটি ক্রমাগত ঘটতে থাকে। এরপরেতে দেখো আমাদের পরের যে পার্টটি যেটি রয়েছে সেটা হচ্ছে অধঃক্ষেপণের রূপভেদ। অর্থাৎ অধঃক্ষেপণ কত রকমের? তো ১ম এ যেটা আমরা গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি বা ড্রিজল দিয়ে শুরু করব। কারণ আমরা জানি যে অধঃক্ষেপণের ২ টি প্রধান রূপভেদ হচ্ছে, একটি হচ্ছে বৃষ্টিপাত, আরেকটি হচ্ছে তুষারপাত। তো সেটা সম্পর্কে আমরা শেষের দিকে আলোচনা করব। আগে ছোট যে অধঃক্ষেপণের যে উদাহরণ যেগুলো রয়েছে, রূপ যেগুলো, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। মানে ছোট থেকে আমরা বড়র দিকে যাব। তো গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছে যেটাকে ইংরেজিতে বলা হয় যে ড্রিজল। তো এটা হচ্ছে অধঃক্ষেপণের একটি রূপ। অর্থাৎ দেখো যে 0.5 মিলিমিটারের কম ব্যাসযুক্ত জলকণা ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে গুঁড়ি, গুঁড়ি বৃষ্টিপাত বলে। অর্থাৎ জলকণাগুলো যখন অতি ক্ষুদ্র যখন হয়, একদম 0.5 ব্যাসযুক্ত যখন হয়, খুবই ক্ষুদ্র, তখন সেগুলোকে গুঁড়ি, গুঁড়ি বৃষ্টিপাত বলা হয়ে থাকে। আরেকটা হচ্ছে শিলাবৃষ্টি হয়, এটাও সম্পর্কেও তোমরা কম বেশি পরিচিত। যে শিলাবৃষ্টি তোমরা অনেকেই হয়তো দেখেছো যে ওই আকাশ থেকে বৃষ্টির জলের সঙ্গে বরফের কুচি পড়তে থাকে। তো সেটাই হচ্ছে শিলাবৃষ্টি। এটা হয় কিভাবে? দেখো যে ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে অনেক সময় মেঘ থেকে পতিত জলকণাগুলো অনেক উঁচুতে উঠে যায়। অর্থাৎ মেঘ থেকে যখন জলকণা যখন পড়তে থাকে, তখন অনেক সময় দেখা যায় যে ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ হয়। সেই সময়তে কি হয়? ওই জলকণাগুলো ভূপৃষ্ঠে না পড়ে আরো উঁচুতে উঠে যায় এবং সেখানেতে জলকণাগুলো দ্রুত ঠান্ডা হয়ে বরফের টুকরোতে পরিণত হয়। অর্থাৎ ওই জলকণাগুলো আরো যেহেতু ওপরে উঠে যায়, আর উপরের অতিরিক্ত শীতলতার সংস্পর্শেতে কি হয়? ওই জলকণাগুলো দ্রুত বরফে পরিণত হয়ে যায়। আর ওই বরফের টুকরোগুলোই তখন কি হয়? আ নিচে ভূপৃষ্ঠতে ঝরে পড়ে বৃষ্টিপাতের সঙ্গে। মানে বৃষ্টিও হয় এবং তার সঙ্গে বরফের টুকরো মিশ্রিত অবস্থাতে তখন পড়তে থাকে। তো যদি এরকম হয়, তখন সেটাকে বলা হয় যে শিলাবৃষ্টি বলা হয়ে থাকে। আমাদের পশ্চিমবঙ্গেতে কালবৈশাখী ঝড়ের সময়তে অনেক সময়তে এই শিলাবৃষ্টি তোমরা দেখেছো। অনেক পশ্চিমবঙ্গের অনেক অঞ্চল আছে যে সমস্ত জায়গাতে এই শিলাবৃষ্টি এই গ্রীষ্মকালেতে এই কালবৈশাখীর সময় কিন্তু হয়ে থাকে। এরপরে দেখো একটা রূপ রয়েছে যেটার নাম হচ্ছে স্লিট। তো স্লিট দেখো এই জলকণা এবং তুষারকণার আংশিক যে মিশ্রণ রূপ, সেটাকে স্লিট বলা হয়। অর্থাৎ তুষারপাত মানে তুষারকণা, তুষারপাত এবং তার সঙ্গে জলকণা দুটো একসঙ্গে পড়ে, তখন তাকে এই স্লিট বলা হয়ে থাকে। তারপর তুষারপাত অর্থাৎ শীতপ্রধান দেশে উঁচু পার্বত্য অঞ্চল, মানে শীতপ্রধান দেশ এবং উঁচু পার্বত্য অঞ্চলেতে জলীয় বাষ্প যুক্ত বায়ু হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় ঘনীভূত হলে জলকণার বদলে সরাসরি বরফ বা তুষারে পরিণত হয়ে যায়। অর্থাৎ যেহেতু তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, সেই কারণেতে জল আর মানে তরল অবস্থায় পড়ে না। সেই জলটা হচ্ছে আম তুষারেতে পরিণত হয়ে যায়। বরফ বা তুষারেতে পরিণত হয়ে যায় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানেতে তখন ভূপৃষ্ঠেই তুষার হিসেবেতে ঝরে পড়ে। তো এটা যখন হয়, তখন এটাকে আমরা বলি তুষারপাত। তো পার্বত্য অঞ্চলেতে এবং শীতপ্রধান দেশগুলোতে, বিশেষত শীতকালেতে এই তুষারপাতের ঘটনা ঘটে থাকে। আমাদের দার্জিলিং বা সিকিম তেও এই তুষারপাত শীতকালেতে খুবই কমন একটি ব্যাপার। আচ্ছা, তারপরে যে দেখো যেটা হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত যেটা বললাম, ১ম এতেই বললাম যে অধঃক্ষেপণের সবথেকে গুরুত্বপূর্ণ যে রূপ সেটা হচ্ছে বৃষ্টিপাত। তো এটা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আমরা প্রত্যেকেই বৃষ্টিপাত হতে দেখেছি, জানি। তো একটু বলে দিই যে কিভাবে এই বৃষ্টিপাতের ঘটনাটা ঘটে। দেখো, এই জলীয় বাষ্পপূর্ণ ও মানে ঊর্ধ্বগামী বায়ু উপরের শীতল বায়ুর সংস্পর্শে এলে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। আর এই ছোট বড় জলকণাগুলো পরস্পর সংযুক্ত হয়ে আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ২ মিলিমিটারের বেশি ব্যাসযুক্ত হয়। তো তখন মাধ্যাকর্ষণের টানেতে ভূপৃষ্ঠেতে পতিত হয়, যাকে বৃষ্টিপাত বলে। অর্থাৎ ১ম এ জলকণা হচ্ছে মানে জলভাগ থেকে জলীয় বাষ্প তৈরি হচ্ছে। সেই জলীয় বাষ্প ঘনীভূত হচ্ছে, ঊর্ধ্বাকাশে উঠে গিয়ে শীতলতার সংস্পর্শে ঘনীভূত হচ্ছে এবং ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এবার একটা জলকণা আরেকটা জলকণার সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছে এবং ক্রমাগত সেটা বড় হচ্ছে। বড় হতে, হতে যখন জলকণাগুলোর ব্যাস যখন ২ মিলিমিটারের বেশি হয়, তখন মাধ্যাকর্ষণের টানেতে এই মেঘ থেকে বৃষ্টিপাত হিসেবেতে ঝরে পড়ে।
এবারে দেখো বৃষ্টিপাতের প্রকারভেদ। বৃষ্টিপাত বিভিন্ন রকমের হয়ে থাকে। তো সেগুলোকে এবার একটু দেখে নিই। তো ১ম এ আসছে হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। তো এটা কি দেখো যে এই দিনের বেলায় প্রখর সূর্যকিরণেতে এই স্থলভাগ সংক্রান্ত জলরাশি উত্তপ্ত হলে জলীয় বাষ্প বায়ুতে মেশে এবং জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু হালকা হওয়ায় উপরে উঠে প্রসারিত শীতল হয়ে ঘনীভূত হয় এবং কিউমুলো নিম্বাস মেঘ সৃষ্টি করে। আর এই মেঘ থেকেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হয়, যেটা পরিচলন বৃষ্টিপাত নামে পরিচিত। তো পাশের ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এই যে সমুদ্র জলভাগ, এখান থেকে দিনের বেলাতে কি হচ্ছে, জলীয় বাষ্প তৈরি হচ্ছে, যে হচ্ছে ঊর্ধ্বাকাশে উঠে যাচ্ছে এবং ঊর্ধ্বাকাশে উঠে গিয়ে, কারণ জলীয় বাষ্প হালকা হয় আর যেহেতু উষ্ণ থাকে, সেই জন্য আরো তাড়াতাড়ি দ্রুত ঊর্ধ্বাকাশে উঠে যায় এবং ওপরের শীতলতার সংস্পর্শেতে এসে সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা এবং মেঘের সৃষ্টি করে, বিশেষ করে কিউমুলো নিম্বাস মেঘ। এই দেখো এখানে এই যে মেঘটা তৈরি হয়েছে এবং এই মেঘের থেকেই যে জলকণা, এই জলকণাটা বৃষ্টিপাত হিসেবেতে এই ভূপৃষ্ঠেতে বা এই অঞ্চলেতে ঝরে পড়ে, যেটাকে বলা হয় হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। আরো এক ধরনের বৃষ্টিপাত হয়, যেটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। দেখো যে এই সমুদ্রের উপর দিয়ে আগত জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ আর্দ্র বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহকালে প্রবাহপথে আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বত বা উঁচু ভূমিতে বাধা পেলে পর্বতের প্রতিবাদ ঢাল বেয়ে উপরে ওঠে এবং উপরের শীতলতার সংস্পর্শে ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, যাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। তো দেখো এইখানেতে এই যে সমুদ্র আছে, এখান থেকে এই সমুদ্রের উপর থেকে দিনের বেলা এই জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু যখন স্থলভাগের দিকে প্রবাহিত যখন হচ্ছে, তখন এর প্রবাহ পথে যদি এরকম কোনো উঁচু পার্বত্য অঞ্চল, পর্বত, মালভূমি বা কোনো উচ্চভূমি থাকে, তখন এখানেতে এটা বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হয়ে এই ঢাল বরাবর উপরের দিকে এই বায়ুটা উঠতে থাকে এবং উপরে উঠে কি হয়, এই বায়ুর মধ্যে থাকা যে জলীয় বাষ্প উপরের শীতলতার সংস্পর্শে ঠান্ডা হয়ে শীতল হয়, ঘনীভূত হয় এবং মেঘ সৃষ্টি করে এবং বৃষ্টিপাত হিসেবেতে এই উচ্চভূমির এই যে প্রতিবার ঢাল আছে, এই ঢালেতে বৃষ্টিপাতটা ঘটায়। তো এইরকম যে বৃষ্টিপাতটা হয় তাকে বলা হয় হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। আর এখানেতে এই ঢালের ব্যাপারটা একটু গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে ঢালেতে এই বৃষ্টিপাতটা হচ্ছে, অর্থাৎ যে ঢালেতে এই বায়ুটা বাধাপ্রাপ্ত হচ্ছে, সেইটাকে প্রতিবাদ ঢাল বলে। আর এর বিপরীত পাশের যে ঢালটা হয়, এই ঢালটাকে বলা হয়েছে অনুবাদ ঢাল, যেখানে বৃষ্টির ছায়া অঞ্চল তৈরি হয়। তো এই বৃষ্টির ছায়া অঞ্চল শৈলক্ষেপ বৃষ্টিপাতের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে এবারেতে আমি বলব। তো এই বৃষ্টির ছায়া অঞ্চলটি কি সেটা এবার একটু দেখে নিই। যে দেখো এই যে বৃষ্টির ছায়া অঞ্চল হয়, এটা কি হয়, এই প্রতিবার ঢালে বৃষ্টিপাত ঘটানোর পর এই বায়ু যখন অনুবাদ ঢালে পৌঁছায়, তখন সেই বায়ু থেকে জলীয় বাষ্প, মানে সেই বায়ু থেকে বৃষ্টিপাত কম হয়, জলীয় বাষ্পের পরিমাণটা যেহেতু কমে যায় সেই জন্যে। তো অনুবাদ ঢালে এরকম কম বৃষ্টিপাত যুক্ত যে স্থান, তাকে হচ্ছে বলে বৃষ্টির ছায়া অঞ্চল। তো ছবিটাতে আবার একটু আসি। দেখো এই প্রতিবার ঢালেতে এই যে জলীয় বাষ্পপূর্ণ যে আর্দ্র বায়ু বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটালো। এবার এই বায়ুটা যখন পর্বতের এই পারেতে যখন চলে আসবে, এই দিকটাতে অর্থাৎ এই অনুবাদ ঢালেতে যখন চলে আসবে, তখন এতে জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু কমে যায় এবং যেহেতু এখানকার বায়ুটা আস্তে আস্তে আবার নিম্নগামী হতে থাকে, সেই জন্যে কি হয়, এর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা আবার বাড়তে থাকে। তো এইখানটাতে বৃষ্টিপাতটা কম হয়। ঠিক আছে? এই জায়গাটাতে। তো যে কারণেতে এইখানেতে কি হয়, একটা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তৈরি হয়, যেটাকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। মানে এই যে উচ্চভূমিটা আছে, এর দুদিকের ঢালেতে দুরকম বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। মানে পরিমাণের দিক থেকে। প্রতিবার ঢালেতে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকে। আর অনুবার ঢালেতে বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকে, যেটাকেই আমরা বৃষ্টির ছায়া অঞ্চল বলছি। তো শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে এই ব্যাপারটা তোমরা মনে রাখবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবারেতে আসি আমাদের বৃষ্টিপাতের আরেকটি ধরনের বৃষ্টিপাত, যেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত। এক্ষেত্রে কি হয়, দেখো যে এই ক্রান্তীয় অঞ্চলে গভীর নিম্নচাপ সৃষ্টি হলে পার্শ্ববর্তী অঞ্চলে উষ্ণ আর্দ্র বায়ু প্রবল বেগে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে এবং ঊর্ধ্বগামী হয় এবং উপরের শীতলতার সংস্পর্শে ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ এই জায়গাটাতে দেখো যে এইখানেতে যদি একটা নিম্নচাপ তৈরি হয়, নিম্নচাপ কেন্দ্র তৈরি হয়, তাহলে কি হয়, আশপাশের অঞ্চলগুলো থেকে, আশপাশের উচ্চচাপ অঞ্চলগুলো থেকে বায়ু এই নিম্নচাপের দিকে চলে আসে, মানে প্রবাহিত হয়। কারণ আমরা জানি যে বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তো ভূপৃষ্ঠের উপরেতে যদি, বিশেষ করে এই ক্রান্তীয় অঞ্চলেতে ভূপৃষ্ঠের উপরেতে যদি এরকম নিম্নচাপ তৈরি হয়, তাহলে কি হয়, এই
নিম্নচাপ কেন্দ্রের দিকে চারপাশের অঞ্চল থেকে বায়ু চলে আসে। এবার সব দিক থেকে বায়ু প্রবাহিত হয়ে আসার দরুন এখানটাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়। বায়ু চক্রাকারে ঘুরতে থাকে এবং এইখানটাতে যেহেতু উষ্ণতাটাও বেশি থাকে, তো সেই কারণেতে এইখানকার বায়ুটা এই মানে নিম্নচাপ কেন্দ্রের এই বায়ুটা আস্তে, আস্তে ঊর্ধ্বমুখী হতে থাকে হালকা হওয়ার কারণেতে এবং ওপরে উঠে গিয়ে খুব স্বাভাবিকভাবে এর মধ্যে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হবে। বায়ুটার মধ্যে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হবে এবং তার থেকে মেঘ তৈরি হবে এবং মেঘ তৈরি হওয়ার পরেতে যে বৃষ্টি হবে, সেই বৃষ্টিটা হচ্ছে এই ঘূর্ণবাতের এই জায়গাটাতেই কিন্তু হতে থাকবে। প্রবল ঝড় বৃষ্টি হয়, যেটাকে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত বলা হয়। যেহেতু ক্রান্তীয় অঞ্চলে তৈরি হয়, সেই জন্যই ঘূর্ণাবর্ত মানে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত বলা হয়ে থাকে। আরেক ধরনের বৃষ্টিপাত আছে, যেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত। এটা নাতিশীতোষ্ণ অঞ্চলেতে তৈরি হয়ে থাকে, তবে এক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। তো এখানেতে কি বলা হচ্ছে দেখো, যে মধ্য অক্ষাংশে নাতিশীতোষ্ণ অঞ্চলে উষ্ণ আর্দ্র বায়ুপুঞ্জ ও শীতল শুষ্ক বায়ুপুঞ্জ মিলিত হলে সীমান্ত বরাবর সীমান্ত গঠিত হয়। এই সীমান্ত বরাবর হালকা উষ্ণ বায়ু ভারী শীতল বায়ুর উপরে উঠে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে দীর্ঘস্থায়ী ঝিরঝিরে বৃষ্টি হয়। অর্থাৎ এইরকম একটা ঘটনা ঘটে। দেখো এখানেতে কোনো নিম্নচাপ কেন্দ্র তৈরি হয় না। তা সেই জায়গাতে এখানে একটা সীমান্ত তৈরি হয়, যেখানেতে দুটো বায়ুপুঞ্জ, অর্থাৎ একটা হচ্ছে উষ্ণ বায়ুপুঞ্জ আর একটা শীতল বায়ুপুঞ্জ, একটা অদৃশ্য সীমারেখা এই যে সীমান্ত বরাবর একে অপরের সঙ্গে মিলিত হয় এবং যেহেতু দেখা যায় যে এই যে উষ্ণ বায়ু আছে, এই উষ্ণ বায়ু হালকা হয় আর শীতল বায়ু ভারী হয়। সেজন্য খুব স্বাভাবিকভাবে এই সীমান্ত বরাবর এই উষ্ণ বায়ুটা কি হয় না উপরের দিকে উঠতে থাকে এবং এই উপরের দিকে ওঠার দরুন আস্তে, আস্তে এটা শীতল হয় এবং শীতল হওয়ার দরুন এর মধ্যে থাকা যে জলীয় বাষ্প এটা ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে এবং এই অঞ্চলেতে বৃষ্টিপাত ঘটায়। তো যেটাকে বলা হয় হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত। তো নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত। যেহেতু নাতিশীতোষ্ণ অঞ্চলেতে এই বৃষ্টিপাতটি তৈরি হচ্ছে বা ঘটে থাকে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।